গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 আমাদের আজকের নিবেদন মেজ কাকিমার গল্প। লিখেছেন নবনীতা দেবসেন। মেজ কাকিমার অনেক গল্প, কোনটা ছেড়ে কোনটা বলি, এই কালকেরটাই আগে বলা যাক। ছোট কাকু অফিস থেকে দুপুরে লাঞ্চ খেতে বাড়িতে আসেন। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে জিজ্ঞেস করছেন, মেজ বৌদি, আমার কোনো চিঠি এসেছে? মেজ কাকিমা বললেন, চিঠি? তা তুমি আসছো না, আমি তো রান্না বান্না সেরে তোমার জন্য বারান্দায় দাঁড়িয়ে আছি। দেখি পিয়ন আসে কি তুমি আসো। এমন সময় পাশের বাড়ির সোমার মায়ের দেখা পেলুম। সোমার মায়ের খবর জানো তো? তার ভাইয়ের চোখে অপারেশন হয়েছে, ম্যাড্রাসে গেছে। এই সময় আবার তার মায়ের হলো হার্ট অ্যাটাক, সেও হাসপাতালে। বেচারি একটা ভেবে ভেবে অস্থির, ম্যাড্রাসে ভাইয়ের খবর নেবে না পিজিতে মাকে দেখতে যাবে। সে এক বিতিকিচ্ছিরি অবস্থা। তা সোমা অবশ্যই খুব শক্ত মেয়ে, ছেলেবেলা থেকে পিতৃহীন হলে লোকে অমনি শক্ত হয়ে যায়। সে বললে, মা, তোর ম্যাড্রাসের কথা ভাবতে হবে না, তুমি পিজিতেই যাও। কি সুবুদ্ধি ভেবে দেখো একবার ঠাকুরপু, অতটুকুনি মেয়ে, কলেজে পড়ছে মাত্র। তারপর সোমার মা চলে গেল। আমি ভাবলুম সোমার জন্য তো পাত্র দেখা উচিত এবার, মেয়ে বেশ বড় হয়ে গেছে। রাস্তা দিয়ে উমেশবাবু যাচ্ছিলেন, দেখেই মনে হলো উমেশবাবুর 4 ছেলের তো এখনো বিয়ে হয়নি। বিলেতে না আমেরিকায় না খড়গপুরে না দুর্গাপুরে, কোথায় না কোথায় যেন 4টেই দূরে দূরে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কোনোটা পড়ছে, কোনোটা বা চাকরি করছে। কে যে কেমন পাত্র হয়েছে ঠিক জানি না। উমেশবাবুকে ডেকেই বরং জিজ্ঞেস করি। তা উমেশবাবু তখন পোস্ট অফিস যাচ্ছিলেন, বিলেতের না আমেরিকার চিঠি ডাকে দিতে। তাকে বলে দিলুম ওই সঙ্গে আমার জন্য খান 2 পোস্ট কার্ড এনে দিতে। বললুম, দাঁড়ান, 30টা পয়সা নিয়ে যান। তা উনি দাঁড়াবেন না, আমিও ছাড়ব না। ওই করতে করতে ছেলেরা যে কি করছে, কে কি পড়ছে, সেসব জিজ্ঞেস করতে ভুলেই গেলুম। বয়সের আর দোষ কি। তা উমেশবাবু? ছোট কাকু ডাল শেষ করে চচ্চড়ি মাখতে মাখতে বললেন, মেজ বৌদি, আমার কি কোনো চিঠি এসেছে? সে কথাই তো বলছি। তা পিয়নেরও দেখানি, তোমারও দেখানি। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলুম মাথায় তেলটা মেখে নি। তার তেলের যা অবস্থা হয়েছে। জবা কুসুম ক্যান্থারাইডিন তো মাখিনি, একদম প্লেন নারকেল তেল। তাতে কি খরচা। মাঝে মাঝেই ভাবি, দুধ চাই, চুলে তেল দেয়া ছেড়ে দেব। তা পাকা কাঁচা যাই হোক, 4টিখানি চুল তো আছেই মাথায়। তেল না দিলে মাথা যেন ফেটে যায়। রাগ করে 2 দিন তেল না মাখলেই প্রেসার চড়ে যায়, সে আরেক কেলেঙ্কারি। তা আজকাল সিঙ্গি মার্কা বদল করে প্যারাশুট মার্কা কিনেছিল, এখন আবার সেটাও বদল করে। এবার মাছের কাঁটা বাঁচতে বাঁচতে কাকু বললেন, মেজ বৌদি, আমার কোনো চিঠি এসেছে? চিরপ্রশান্ত চিরসুস্থির ছোট কাকু ধৈর্য ধরে প্রশ্ন করেন। আহা, সেই কথাই তো হচ্ছে। এতটুকুতে এত অধৈর্য হলে চলবে কেন? ওই চিঠির কথাই তো হচ্ছে। তা আমি ভাবলুম পিয়নের তো দেখা নেই, বরং তেলটা একটু চাঁদিতে ঘষে নি। তারপর তেল মাখতে গিয়ে দেখি কি সর্বনাশ, ও বাড়ির চাদুর ছেলেটা ন্যাড়া ছাদে ঘুড়ি উড়াচ্ছে। ওরে বাবারে, এই ন্যাড়া ছাদে ঘুড়ি ওড়ানোর মতো এতদূর ডেঞ্জারাস খেলা আর নেই। আমি তো অমনি চেঁচাতে শুরু করেছি, ও চাদু, তোর ছেলে যে পড়ে মরল রে, কি করছিস? আগে ছেলেকে নামা। তা চাদু বাড়ি ছিল না। সকালবেলা এই সময় অবশ্য সে থাকে না, তার তো রোজই আপিস। সেই সুযোগেই ছেলেটা ছাদে উঠেছে। তাদের স্কুল সব বন্ধ কিনা, গরমের ছুটি দিয়ে দিয়েছে এর মধ্যেই। স্কুলগুলি যে কটা দিনই বা খোলা থাকে আর কটা দিন বন্ধ। মেজ বৌদি, ছোট কাকু কাঁচা আমের ফটিক ঝোলে চুমুক দিয়ে গোপ ঝাড়তে ঝাড়তে বললেন, আমার কি কোনো চিঠিপত্তর এসেছে? আহা, চিঠির কথা বলছি না তো কি বলছি আর। ভাবলুম তেলটা যখন মাখা হয়ে গেল, একেবারে গামছাটা নিয়ে কাপড় চোপড় নিয়েই কলতলায় নাবি। তোমার ডাক বাক্সটা দেখা হবে, চানটাও সারা হবে। এমন সময় সাবির টেলিফোন এলো। সাবির শাশুড়ি যায় জানোই তো। সাবিদের বাড়ি টেলিফোন নেই, খবর যা কিছু আমার এখানেই দেয়। আমি তখন কি করি, কেমন করে সাবিকে ডেকে পাঠাই? ঘরে তো কেউই নেই। তখন বললুম, তা খবরটা বরং আমাকে দিয়ে দাও, দুপুরবেলা যখন ছোট ঠাকুরপো ভাত খেতে আসবে তার হাতে সাবিকে খবর দিয়ে দেব। তা হাতে তেল নিয়ে ফোন ধরা যদি বা যায়, কলম ধরা বড়ই শক্ত। তখন সাবির দেওরকে বললুম, ধরো,
তেল হাতটা ধুয়ে আসি। দইয়ের বাটিটা নামিয়ে রেখে ছোট কাকু বললেন, মেজবৌদি আমার কোনো চিঠি? আহা, শোনোই না সবটা। এত অধীর হলে কি সংসার চলে? আপিসের কাজকর্ম করে বা কেমন করে তোমরা? তাড়াতাড়ি তেল হাত ধুয়ে সাবির দেওয়ার যা যা বলল সব একখানা কাগজে লিখে নিলুম। সেই চিঠি লিখে ওকে বললুম ছোট ঠাকুরপুকে দেব। সে ঠিক ভাত খেয়ে আপিসে যাবার পথে সাবিকে দিয়ে যাবে তার শাশুড়ির খবরটা। চিঠি চিঠি করে যে পাগল করে দিচ্ছ, তা সেই চিঠির কথাই তো বলছি, শুনলে তো? ছোট কাকু হাত ধুয়ে মেজ কাকিমার হাত থেকে মশলা নিয়ে খেতে খেতে সিঁড়ি দিয়ে নামতে নামতে বললেন, তাহলে মেজ বৌদি সাবির চিঠিটাই দিয়ে দাও, যাবার পথে দিয়ে যাচ্ছি। সে কি আর আছে? রাস্তা দিয়ে তক্ষুনি মনমোহন সুতোর মিস্ত্রি যাচ্ছিল, সে তো সাবিদের বাড়ির পাশেই কাজ করছে, তার হাতে পাঠিয়ে দিয়েছি, তখনই পেয়ে গেছে। ওসব খবর ফেলে রাখতে হয়? ছিটকিনি খুলতে খুলতে ছোট কাকু বললেন, তাহলে আজকে সকালের ডাকে আমার কোনো চিঠি আসেনি? মেজো কাকিমা পিছু পিছু গেছেন দেওরকে এগিয়ে দিতে। ফস করে জ্বলে উঠলেন, কে বললে আসেনি? আমি কি একবারে বলেছি যে তোমার চিঠি আসেনি? কেন আসবে না চিঠি? আমি পিয়নকে দেখতে পাইনি বলি যে চিঠি আসবে না তেমন কি কোনো নিয়ম আছে? এই তো তোমার দুখানা পত্তর এসেছে, এই দরজার কাছেই টেবিলের উপর খবরের কাগজ চাপা দিয়ে তুলে রেখেছি, পাছে উড়ে যায়। খবরের কাগজের গোছা তুলে বীর দর্পে মেজো কাকিমা দুটি খাম এগিয়ে দিলেন ছোট কাকুর হাতে। কেউ যদি কড়া নেড়েছে তবে আর রক্ষে নেই। অমনি মেজো কাকিমা চেঁচাবেন, বোমা বোমা, মিষ্টি আনো, শরবত করো, অতিথি নারায়ণকে অমনি ফেরাতে নেই। তারপর তো দরজা খোলা হলো। মেজো কাকিমা ছুটে এসে মোড়া পেতে দিয়ে পাখা খুলে বলবেন, কাকে চাই আপনার? যদি অচেনা হয় তবু, বোমা শরবত করো, মিষ্টি আনাও। তিনি হয়তো কোনো সেলস রিপ্রেজেন্টেটিভ, ভাব দেখে লজ্জা পাচ্ছেন। এখন অতিথি বলতে সব বাড়িতে এরাই প্রধান। এরোপ্লেনের সুটকেস, ইলেকট্রিকের ঝাঁটা বালতি, গ্যাসের উনুন, বাসন কোসন, তেল সাবান, খাবার দাবার, কি না আনেন এরা, এমনকি অন্তর্বাস পর্যন্ত। মেজো কাকিমার সবকিছু দেখা চাই, শোনা চাই। তারপর অতিথিকে মিষ্টির থালা দিয়ে শরবত খাইয়ে জিনিসপত্র কিনে বিদায় করা চাই। জিনিস লাগুক বা না লাগুক মেজো কাকিমা কিনবেনি, যদি না বড্ড বেশি দামি হয়। শখানেকের মধ্যে হলে তাকে খালি হাতে ফিরতে হবে না এই বাড়ি থেকে। মেজো কাকিমার কল্যাণে বাড়ি খেলো সাবানে, জোলো ফিনাইলে, বেফিট অন্তর্বাসে, স্যানিটারি ন্যাপকিনে, শ্যাম্পুতে, পাউডারে, ম্যাগিতে, বোনভিটাতে ভর্তি। অতিথিকে ফেরাতে কষ্ট হয় মেজো কাকিমার। এত রোদ্দুরে, আহারে, লোকের দৌড়ে দৌড়ে ঘুরছে, ওদের বুঝি কষ্ট হয় না? কিছু না কিনলে চলবে কেন? আজ দরকার নেই তো কাল হবে, যাকে রাখো সেই রাখে। মেজো কাকিমার লক্ষ্মীর ভাণ্ডার, বড় বৌদির মতো এমন পুত্রবধূ জগতে হয় না। বড় বৌদির সহ্যের সীমা নেই, ভালোবাসার অন্ত নেই। আমরা অধৈর্য হয়ে যাই, বৌদি শুধু হাসেন। দাদার মৃত্যুর পর থেকে বড় বৌদি একদম একা। দিনের বেলাটা স্কুলে পড়ান, বাকি সময়টা মেজো কাকিমাকেই নিয়ে। মেজো কাকিমা তার অতিথিদের গলা নিচু করে বলেন, বড় বৌমা আবার একটু কৃপণ আছে, ছোট ছোট গ্যালাসে শরবত দেয়, 8 আনা দামের রসগোল্লা আনায়, তবু দেয় তো। আমার মেয়ে হলে, ও বাবা, এ যদি সন্ধ্যারানী হতো কিছুই দিত না, এই দিচ্ছি মা করেই সন্ধে উতরে দিত। তোমরা চলে যেতে। চিরকাল কি কেউ জলখাবারের লোভে বসে থাকতে পারে? তখনও জলখাবারের আশায় বসে থাকা অথবা জলখাবার খেতে ব্যস্ত অতিথিরা এই অতি স্পষ্ট কথোপকথনে যার পর নাই অস্বস্তি বোধ করেন। কিন্তু অনুপায়, না খাইয়ে ছাড়বেন না মেজো কাকিমা। লৌহ ভীমচূর্ণ করার মতো যত্ন তার। হ্যাঁ, সন্ধ্যা হলে বলতো, মা তোমার সবটাতে বড় বাড়াবাড়ি, এসেছে জিনিস বেচতে, তোমার আত্মীয় নয়, কুটুম্ব নয়, জ্ঞাতপুত কেউ নয়, তাকে মিষ্টির থালা ধরে দেওয়ার কি দরকার? আমি বলি, কি দরকার সেটা তুই কি বুঝবি রে সন্ধ্যা? বুঝি আমি আর বোঝে তারা, আমার এতেই পুণ্যি। অতিথি অতিথি, কি জন্য এসেছে, চাঁদা চাইতে না সাবান বেচতে, সে জেনে আমার কাজ নেই। যেই এ বাড়িতে পায়ের ধুলো দেবে সেই নারায়ণ, তাকে সেবা করা অবশ্য কর্তব্য। বক্তৃতার পর বেশিরভাগ ক্ষেত্রেই শুধু শরবত খেয়ে চলে যান, মিষ্টির থালায় হাত দেন না অতিথিরা। এ তো গেল অচেনা অতিথিদের বেলায়। যদি সত্যি চেনা লোক, মেজো কাকিমা উচ্ছ্বসিত,
এসো এসো বৌমা, খাবার সাজাও, বুলু বাচ্চু এসেছে। বৌমা, খাবারটা সাজাতে কত দেরি করছো? বুলু বাচ্চুকে আর কতক্ষণ বসিয়ে রাখবো? বৌমা, খাবার থালাগুলো তুলে নাও, বুলু বাচ্চুকে হাত ধোবার জল দাও, ওরা আবার চলে যাক। ভীষণ ঝড় উঠবে মনে হচ্ছে, আর বসে থেকে কাজ নেই। অথবা, বুলুর বাচ্চা ছোট, বাড়িতে রেখে এসেছে, আর কতক্ষণ বসবে এখানে? অথবা, বাচ্চু রাস্তায় গাড়ি পার্ক করে রেখেছে, কেউ না চুরি করে নিয়ে যায়, ওদের ছেড়ে দাও, ট্রাম বাসে ভীষণ ভিড় হয়ে যাবে এবার, ওদের এক্ষুনি না গেলেই নয়। অথবা, কার্তিক মাসের কাঁচা হিম লেগে যাবে মাথায় আরো দেরি করে গেলে। অথবা, বুলুর মায়ের শরীর ভালো নয়, বেশিক্ষণ বাইরে থাকা উচিত নয় ওর। অথবা, এই বেলা না গেলে রোদটা আরো চড়ে যাবে, ওরা বরং বেলাবেলি চলে যাক। মেজ কাকিমার ঝুড়িতে ওজোরের সংখ্যা অগুন্তি। ঋতুমাফিক রোদ আসা, হিম লাগা, ঠান্ডা লাগা, ঝড় বৃষ্টি, চোর ডাকাত, নয়তো বাড়িতে মা শ্বশুর ছেলেপুলে, নয়তো চাকরি বাকরি, নয়তো গাড়িতে ভিড়, শেষ অবধি গাড়ি চুরির ভয় পর্যন্ত দেখান মেজ কাকিমা। আত্মীয় বন্ধুদের খাওয়া হলেই আর 1 মিনিটও নয়, তক্ষুনি বিদায় করা চাই। বসতে দেন যতক্ষণ খুশি কেবল সেলস গার্ল ও সেলসম্যানদের। ওরা তো বেড়াতে আসেনি, কাজে এসেছে, ওদের কথাই আলাদা। সত্যি কথাই তো। এই যে কাপড়টার পরবো না বৌমা, তুলে রাখো। মেজ কাকিমার হাতে ফর্সা লাল পেরে শান্তিপুরি ধুতি একটি। মেজ কাকিমা বললেন, বড় বিশ্রী কাপড় এখানে বৌমা, এটা পরে বারান্দায় দাঁড়িয়েছিলাম, ওপাশে একখানে রিক্সা উল্টে বিয়ে বাড়ির বাসনকোসন সব রাস্তায় ছড়িয়ে পড়ল। কি কাণ্ড বলো দেখি, ওই বাড়ুজ্যেদের বাড়ির বিয়ের ভিয়েন বসছে, তার জন্যই যাচ্ছিল মনে হয়। আসলে হয়েছে কি, একটা গাড়ি একটা কুকুরকে প্রায় চাপা দিচ্ছিল, যেই গাড়িটা এদিক হঠাৎ ছড়ে এসেছে অমনি এই বাসন ভর্তি রিক্সাটা উল্টে পড়ল। কেউ কাউকে ধাক্কা মারেনি, সব আপনি আপনি, সবই কাপড়খানার জন্য। সেদিনই এটা তুলে রাখা উচিত ছিল। মনে আছে, সেদিন এটি পরে ভাত খাচ্ছিল, আর বিন্দুর মা পা হড়কে পড়ে গেল কলতলাতে। বড় বৌদি কিছু বললেন না, তবে আর ওই আলমারিটিতে জায়গা কুলুচ্ছে না, ঠাসা হয়ে আছে অপয়া শাড়িতে। তা দিয়ে বাসনও কেনা চলবে না, অপয়া বাসন হয়ে যাবে সেসব, পরাও চলবে না। মেজু কাকিমা চেনেন যে প্রত্যেকটা কাপড় তার মনে থাকে। এত অপয়া শাড়ি কি আর একদিনে জমেছে? তা নয়, 25 বছর ধরে জমেছে। মেজু কাকা মারা যাবার দিন থেকে সেই প্রথম অপয়া শাড়ি বাছা শুরু হলো। যেটা পর অবস্থায় মেজু কাকার মৃত্যু ঘটল, তারপর থেকে অপয়া ঘটনা বড্ড বেড়েছে। পাশের বাড়ির মেয়েটা গলায় দড়ি দিয়েছে শ্বশুরবাড়িতে ফিরে গিয়ে, সেই খবরটা এই কাপড় পরে শুনতে পেলুম, এটা বড্ড অপয়া। এই কাপড়টা আমি পরেছিলুম যেদিন পদ্মপুকুরে সেই ভীষণ মারামারিটা হলো। এই কাপড়টা আমি পরেছিলাম যেদিন মিত্তিরদের কর্তাগিন্নিতে বেদম ঝগড়া হয়েছে, গিন্নি বাপের বাড়ি চলে গিয়েছিলেন চিরদিনের জন্য, শেষে মিত্তির মশাই নিজে গিয়ে বহু সাধ্য সাধনা করে 10 দিনে ফেরত আনলেন। এরকম কত। এই কাপড়টা পরা অবস্থায় ছোট খোকার বউয়ের প্রথম বাচ্চাটা নষ্ট হবার খবর পেয়েছিলুম। এই কাপড়টা পরা অবস্থায় বুলুর ছেলের ডিভোর্সের খবর শুনলুম। এটা পরেছিলুম যেদিন রামু ধুপার ট্রাম চাপা পড়েছিল। এই কাপড়টা পরা অবস্থাতেই সেজু ঠাকুরপুর চাকরি যাবার খবর এলো। এই কাপড়টা পরেছিলুম যখন রেডিওতে ইন্দিরা গান্ধীর মৃত্যু সংবাদ দিলে। এমনি নেহরুর মৃত্যু সংবাদের শাড়ি, উত্তম কুমারের মৃত্যুদিনের শাড়ি, ভোলাদ্বীপ উড়ির চরে প্রবল বন্যা হবার দিনের শাড়ি, ভোপাল গ্যাস দুর্ঘটনার শাড়ি, কনিষ্ক প্লেন বিপর্যয়ের শাড়ি, বিশুর ঠাকুমার পা পিছলে পড়ে কোমর ভাঙবার দিনের শাড়ি, পাড়ার ভূত কুকুর চাপা পড়বার দিনের শাড়ি, দ্বিজুর বাবাকে পুলিশে ধরবার দিনের শাড়ি, শুভেন্দুর বাড়িওয়ালার হুজ্জুতি করবার দিনের কাপড়, প্রতিমা ফেল করার দিনের, ফেলুর শ্বশুরের হার্ট অ্যাটাক হবার রাত্রিরের, বেটের শিবুর নামে হুলিয়া বেরোনোর দিনের, ফুলবাগানের বাড়িতে চুরি হবার দিনের, দেওঘরের বাড়ি বিক্রি হয়ে যাবার দিনের, সরোজের বইয়ের পালিয়ে যাবার দিনের, কুমারের বাপের পক্ষাঘাত হবার দিনের। এরকম অজস্র মন্দ দিন রাতের স্মৃতিতে ভর্তি মেজ কাকিমার অপয়া শাড়ির আলমারিটা। বড় বৌদি মাঝে মাঝে পুরনো দুটো একটা চুপি চুপি বের করে বিলিয়ে দেন আমাদের, আমরাও চুপি চুপি ছাপিয়ে নিয়ে পড়ি, নইলে জায়গায় আটবে কেন? অপয়া ঘটনা তো জগৎ জুড়ে রোজই ঘটছে,
কানপুরে 3টে কচি কচি মেয়ের গলায় দড়ি দেবার দিনের শাড়িটাও তো উঠে গেছে। সকালবেলা উঠে কাগজে ওই ছবি দেখার পরেও কি সে কাপড় আর পরা সম্ভব যে কোনো মানুষের পক্ষে? জগতে কিছু কিছু মানুষ রেডিও অ্যাক্টিভ হন। সুবীর যেমন। মেজ কাকিমাও খুব রেডিও অ্যাক্টিভ প্রাণী। 24 ঘন্টা রেডিও শুনতে ভালোবাসেন, চিরটাকাল। গ্রামোফোন? হ্যাঁ, তা মন্দ কি, তবে রেডিওর মতন নয়। ওই রেকর্ড লাগাও রে, ওসব 50টা ঝঞ্ঝাট নেই রেডিওর। চাবি ঘোরাও আর গান শোনো। শুধু কি গান, সংবাদ, আবহাওয়ার খবর, ধর্ম আলোচনা, নাটক, যাত্রা কি নেই? রেডিও একখানা ঘরে থাকলে আর ঘরে মানুষ লাগে না। মেজ কাকিমা ঘুমিয়ে থাকলেও রেডিওর চলা চাই। 6টা থেকে 11টা পর্যন্ত অক্লান্ত রেডিও চালক মেজ কাকিমা। কখনো ক, কখনো খ, কখনো বিবিধ ভারতী, কখনো ঢাকা। চাবি ঘুরিয়ে দিব্যি এদিক সেদিক শোনেন। প্রায় শুনি ইংরেজি ঝিনচাক বাদ্যি বাজছে রেডিওয়, আর মেজ কাকিমা তাকিয়া মাথায় ফুরুর ফুরুর নাক ডাকিয়ে ঘুমুচ্ছেন রেডিওটি মাথার কাছে নিয়ে। যখন থেকে ট্রানজিস্টর চালু হয়েছে, গায়েগঞ্জের রাখাল বালকরা শুনেছি একটি করে ট্রানজিস্টর হাতে ঝুলিয়ে গরু চড়াতে যায়। আর মেজ কাকিমাও ট্রানজিস্টরটি সমেত রান্নাঘর, স্নানের ঘর সর্বত্রই বিচরণ করেন। সর্বভূতে আকাশবাণীর সাহচর্য মেজ কাকিমার পক্ষে অত্যাবশ্যক। তিনি রেডিওর অত্যাগ সহন সঙ্গী এবং রেডিওর মতিবুদ্ধির মতোই জীবনযাপন করেন। সেদিন বাড়িতে ঢুকেই দেখি মেজ কাকিমা দরজা জানলা বন্ধ করেছেন। ভারী সুন্দর একটা ফুরফুরে মিষ্টি বাতাস বইছিল। এরকম বাতাসকেই বোধহয় মলয় পবন বলে। আমি মেজ কাকিমাকে বারণ করি দরজা জানলা বন্ধ করতে। এত সুন্দর হাওয়াটা বন্ধ করে দেবার কোনো মানেই হয় না। গম্ভীর মেজ কাকিমা বললেন, এখন মিষ্টি হলে কি হবে? ও যে প্রচন্ড লোকসান সঙ্গে নিয়ে আসছে বাবা। মানে? মানে প্রচন্ড ঝঞ্ঝাবাত্তা আসছে। তুমি বাড়ি চলে যাও, আর এখানে থেকো না। যাবো মানে? এই তো এলুম। কিন্তু এত ঝড় বাদলে বাইরে থাকলে তোমার শাশুড়ি ভাববেন। তুমি বাড়ি যাও। কোথায় ঝড় বাদল? শুকনো তো। আসছে, ভয়ঙ্কর ঝড় আসছে। মোটেই আসছে না। বাইরে পরিষ্কার আকাশ, খটখটে। আমি এই তো এলুম বাইরে থেকে। রেডিওতে বলেছে, সতর্কবাণী দিয়েছে, তুমি জানবে কোত্থেকে? তোমরা তো রেডিও শুনবে না। প্রবল বান ডেকেছে, এখানে এলো বলে। কোথায় বান, অন্ধ্রে না বাংলাদেশে? এই দুটো দেশকে প্রতি বছর সমুদ্র একবার করে মার দিয়ে যায়। শয়ে শয়ে পশু পাখি, ঘরবাড়ি সমেত মানুষ মরে। অন্ধ্র আর চাটগা ছাড়া কি দেশ নেই? প্রচন্ড বন্যা হয়েছে চীনে। চীন তো আমাদের গায়ের ওপর। চীনে ঝড়ঝঞ্ঝা মানেই সেটা কলকাতাতে এসে পড়ল বলে। মেজ কাকিমা দ্রুত হাতে জানলা বন্ধ করতে থাকেন। চীনের ঝড় থেকে সাবধান হওয়া দরকার। বড় বৌদি চুপি চুপি বলেন, চীন তো ভালো, হনুলুলুতে ঝড় হয়েছিল। রেডিওতে শুনেই তো মা ছাদ থেকে সমস্ত ভিজে কাপড় তুলে ফেললেন। আর ফ্লোরিডাতে সেই যে একটা সাইক্লোন এসেছিল, তার নাম ওরা দিয়েছিল সোনিয়া। তার থেকে মার কি ধারণা হয়েছে কে জানে। রেডিওতে সোনিয়া নাম উচ্চারণ হলেই দৌড়ে গিয়ে দরজা জানলা বন্ধ করেন। টেলিভিশনটাকে মেজ কাকিমা এখনো মেনে নিতে পারেননি। টেলিভিশনের ঘরে উনি ঢোকেনি না। কেবল রামায়ণ হলে শুধু ওটা দেখতে ইদানিং যাচ্ছেন। টিভিকে রেডিওর সতীন বলেই মনে করেন মেজ কাকিমা। টিভির উপর তারটাই এত রাগ। টিভি এসে রেডিওর মান মর্যাদা নষ্ট করেছে। ছোট কাকুর মতো বড় বৌদিও মেজ কাকিমাকে স্নেহের প্রশ্রয় দেন। তার সব অযৌক্তিক কাণ্ড কারখানাই মেনে নেন আর হাসেন। আশ্চর্য মানুষ বৌদি। মেজ কাকিমা খুব ভক্তিমতী। মেজ কাকিমার ইচ্ছা আমরাও সকলে ভক্তিমতী হই, কিন্তু কাউকেই মানাতে পারেননি। এমনকি ওর ওই অদ্বিতীয় স্বেচ্ছাসেবিকা ওয়ান উমেন ভলান্টিয়ার ফোর্স বড় বৌদিকেও না। রাত্রে 7:30-8টার মধ্যে খেয়ে দিয়ে খোলা রেডিওর পাশে শুয়ে মেজ কাকিমা ঘুমিয়ে পড়েন, আর 11টায় রেডিও বন্ধ হলেই উঠে পড়েন। বড় বৌদি ততক্ষণে স্কুলের খাতা টাতা দেখে সবে এসে শুয়েছেন। মেজ কাকিমাকে রাত্রে দেখতে হয়, পাশে একজনের না শুলেই নয়। ওর বয়স যদিও 70 হয়নি, কিন্তু হার্টটা ভালো নয়। দুবার অ্যাটাক হয়ে গেছে, পেসমেকার বসানো আছে, সে আরেক গল্প। ঘুম থেকে উঠে মেজ কাকিমা ঘড়ি দেখেন, তারপর ডাকেন, ও বৌমা, বৌমা, ঘুমোলে নাকি? বলি ঘুমোলে নাকি? ঘুমোলে?
বড় বৌদি বলেন, কি মা, কিছু বলছেন? না মা, না, কিচ্ছু বলিনি। বলছি ঘুমো। ঘুম তোমার দরকার। সারাদিন খেটে খুটে আসো, বাড়িতেও তো বুড়ি শাশুড়িটাকে নিয়ে তোমার বিশ্রাম নেই। ঘুমো ঘুমো। ঘুম না হলে তোমার শরীর দেবে কেন? এত কাজ মানুষ পারে? ঘরে খাটনি, বাইরে খাটনি, বিশ্রামের সময় বলতে তো রাতটুকুনি। তা না ঘুমলে কি চলে মা? তাই বলছি ঘুমো, ঘুমিয়ে পড়ো। ঘুম মানুষের দেহে খাদ্যপথ্য ওষুধের মতোই জরুরি, ওটা তোমার দরকার। বড় বৌদি চুপ করে শুয়ে থাকেন, উত্তর দেন না। বৌমা, বৌমা, বলি সত্যি সত্যি ঘুমিয়ে পড়লে নাকি? এই যে দেখি সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছে। তেষ্টা পেয়েছে। বৌমা, জল খাবো। অকস্মাৎ মেজু কাকিমা মরিয়া হয়ে ওঠেন। বৌমা যে ঘুমননি তারও প্রমাণ হয়ে যায়। বৌদি উঠে পাশের টেবিল থেকে পাথরের গ্যালাসটি শাশুড়ির হাতে তুলে দেন। মেজু কাকিমার হাতের কাছেই ছিল গ্যালাস ভর্তি জল। জল খেয়ে তৃপ্ত হয়ে মেজু কাকিমা বলেন, নাও শুয়ে পড়ো, ঘুম তোমার দরকার। বৌদি হাসতে হাসতে শুয়ে পড়েন, এক সময় ঘুমিয়েও পড়েন। মেজু কাকিমার মুখের নানান গল্প শুনতে শুনতেই। মেজু কাকিমা ঘুমন না, দাদার ছেলেবেলার গল্প করেন বৌদির কাছে। মেজু কাকিমার ওই একই ছেলে ছিল, আরেকটি মেয়ে আছে, বোম্বেতে থাকে। তার ছেলেবেলার গল্প শুনতে হয় বৌদিকে। তারপর ভোর 3টে বাজতেই ঘড়ি ধরে, ও মামা, বোমা, উঠে পড়ো উঠে পড়ো, শিগগির বাথরুমে যাও, হিসু করে এসো, নইলে শরীর খারাপ করবে যে। এতক্ষণ বাথরুমে না গিয়ে থাকতে হয়? শরীরের বিষ শরীরে বসে যাবে যে, ওঠো, কিডনি শেষ হয়ে যাবে, যাও বাথরুমে যাও। আপনি যাবেন মা? চলুন, আমি আলো জ্বেলে দিচ্ছি। আমি তো যাবই, সে কথা হচ্ছে না। আমি বলছি তুমি যাও। এই যে তোমার একটানা ঘুমোনো বাথরুমে না গিয়ে, এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, খুব খারাপ অভ্যেস। মেজু কাকিমার অনুরোধ মাফিক বড় বৌদির স্বাস্থ্য রক্ষার প্রথম পর্ব শেষ হয়। বৌদি ফের ঘুমোতে যান। 4টে বাজে দেয়াল ঘড়িতে। মেজু কাকিমা ডাকেন, ও বড় মামা, বড় মামা, ওঠো মামুনি, ওঠো, 4টে বেজে গেল যে। বড় বাইরে ফিরে আসবে না, এরপর যে অনিয়ম হয়ে যাবে। শরীর শুদ্ধি না করলে কি চলে মা? যাও বড় বাইরে যাও, 4টে বেজে গেছে। মেজু কাকিমার একেবারে কড়া নিয়ম। বড় বৌদির ইচ্ছা অনিচ্ছে বা শারীরিক প্রয়োজন তার বাথরুম যাবার কোনো ভিত্তি হতে পারে না। এই ব্যাপারে মেজু কাকিমার ঘড়ি দেখাই সর্বাগ্রে বিবেচ্য। এতেও বৌদির হাসি মোছে না। বাথরুম থেকে এসে বৌদি আবার শুতে চেষ্টা করেন। মেজু কাকিমার নাম হওয়া উচিত ছিল কমলি, উনি নেহি ছুড়েগি। ঠিক 5টার সময় মেজু কাকিমা উঠে পড়ে, কাপড় ছেড়ে, শুদ্ধ বস্ত্র পরে, ধূপ জেলে, ঘণ্টা নেড়ে, ধূপ নেড়ে নেড়ে, ঘরময় দেয়াল ভর্তি টাঙানো ক্যালেন্ডার থেকে বাঁধানো অপূর্ব সব দেবদেবীর ছবিতে এবারে আরতি করতে শুরু করেন। হেঁটে হেঁটে ঘরময় ঘুরে ফিরে মন্ত্র পড়তে পড়তে, বৌমা, বোমা, ওঠো, ওঠো, শাকটা ধরো, বাজাতে হবে না, কেবল ধরে ধরে এমনি নাড়ালেই হবে। যাও, বাসি কাপড়টাকে ছেড়ে এসো, তারপর শাকটা নাড়াও। এই ব্রাহ্ম মুহূর্ত বড় জাগ্রত মুহূর্ত। এই সকালে দেবতাদের আরতির সময় সবাইকে উপস্থিত থাকতে হয়। ওরা সব সশরীর এসে পুজো নেন। এই সময়টাই স্বর্গের সঙ্গে মর্তের, দেবতার সঙ্গে মানুষের যোগাযোগের প্রকৃষ্ট সময়। এই মুহূর্তটা ঘুমিয়ে নষ্ট করতে নেই মা, উঠে পড়ো। দেখো কি সুন্দর সূর্য উঠবে এবার। ছাদে যাও, ছাদে গিয়ে পূবমুখ হয়ে দাঁড়িয়ে হাত জোর করে বলো, ওং জবা কুসুম শঙ্কাশং। ওঠো বোমা। ও কি, পাশ ফিরছ কেন? বোমা, উঠো। পিঠে জোরসে ঠেলা খেয়ে বড় বৌদি ঘুম চোখে এবার বলেন, এই যে উঠছি, উঠছি মা, আপনার ত্রিফলাটা ভেজানো আছে, এই আমি উঠেই দিচ্ছি। হঠাৎ আশ্চর্য পট পরিবর্তন হয়। নরম সুরে মেজু কাকিমা বলেন, ত্রিফলা? আবার তুমি ত্রিফলা ভিজিয়েছ? কবরেজ মশাই বুড়ো হয়েছেন। কি বলতে কি বলেছেন? আমি বলেছি না আমি ত্রিফলা খাই না, ত্রিফলা খাবো না আমি। না মা, তা হয় না, কবিরাজ মশাই রাগ করবেন। তুমি শোও ততক্ষণ। চোখে এক ফোঁটা ঘুম নেই মেয়ের। ভোর না হতে হতেই উঠে পড়ে আমার পেছনে লেগে গেছো। মা, ত্রিফলা খাও। শুধু শুধু এক্ষুনি উঠবার কোনো দরকার নেই। তোমার তো মর্নিং স্কুল নয় বৌমা, তুমি বরং আরেকটু রেস্ট নাও, বিশ্রাম করো, আর একটু ঘুমো দিকেনি। ঘুমটা খুব জরুরি, তোমার শরীরের পক্ষে ঘুমটা খুবই দরকার। বলতে বলতে মেজু কাকিমা
একা একাই ছাদে পালান। বড় বৌদি মৃদু হেসে পাশ ফিরিয়ে আবার ঘুমিয়ে পড়েন। এখন 2 ঘন্টা নিশ্চিন্ত। সেই 7টায় সুরবালা আসে, এসে চা তৈরি করে। চান করে পুজো করে চা খেয়ে কাগজ পড়ে একেবারে তারপরে মেজু কাকিমা এসে চায়ের কাপ হাতে আদর করে বৌদিকে তুলবেন। বৌমা, ও বৌমা, ওঠো ওঠো, চা খাও। আর কতক্ষণ ঘুমবে? তোমার স্কুলের বেলা হয়ে গেল যে। মেজু কাকিমার রেডিওতে তখন লোকসঙ্গীত চলবে, ত্রিফলার টাইম ওভার। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 তে আপনারা শুনছিলেন নবনীতা দেবসেনের গল্প মেজু কাকিমার গল্প। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।